আলোচনায় অংশগ্রহণ করবেন জনাব আকম বাহাউদ্দিন, 254, কুমিল্লা 6। আপনার নির্ধারিত সময় 5 মিনিট করে দিছে আর কি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বক্তব্য শুরু করার আগে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের প্রিয় নেতা, জাতির জনক বঙ্গবন্ধু। শ্রদ্ধা ভরে স্মরণ করি জাতীয় চার নেতা, শ্রদ্ধা ভরে স্মরণ করি ৭৫ 15 আগস্টের কাল রাত্রিতে মা ফজিলুতের নেতা সহ সকল শহীদানদের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের ৩০ লক্ষ মুক্তিযোদ্ধা, 2 লক্ষ মা বোন, যাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রথম বাজেট ছিল 487 কোটি টাকা। আজকে এই মহান সংসদে আমাদের অর্থমন্ত্রী 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেন। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধের পর একটি বিধ্বস্ত দেশের দায়িত্বভার যখন আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু গ্রহণ করেছিলেন, একজন বিদেশি সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে তোমার দেশ তো কিছুই নাই, রাস্তাঘাট, পোল, কালভার্ট, এমনকি 1 বছরের কৃষকরা খাবার তৈরি করতে পারে নাই, তোমার তো কিছুই নেই, তুমি দেশকে কিভাবে দাঁড় করাবে? তিনি সেদিন বলেছিলেন, আমার মাটি আর মানুষ থাকলে আমার দেশকে আমি তৈরি করে ফেলব। দুর্ভাগ্যের বিষয়, আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু মাত্র 3.5 বছরে এই জাতিকে যখন একটি স্বল্প আয়ের জাতি তৈরি করতে সক্ষম হয়েছিলেন, স্বল্প আয়ের একটি রাষ্ট্র তৈরি করেছিলেন, ঠিক সেই সময় রাতের অন্ধকারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যার পর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, সামরিক শাসন দিয়ে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা হয়েছে। আমরা 60 সালে, আমরা অত্যন্ত সৌভাগ্যবান মানুষ, আমরা একটা প্রজন্মের মানুষ 69-এ গণ অভ্যুত্থান করতে সক্ষম হয়েছিলাম, আবার 91-এ আরেকটি গণ অভ্যুত্থান আমরা করতে পেরেছিলাম। আমরা ভেবেছিলাম গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সেটা করতে পারি নাই। আমরা দেখলাম গণতন্ত্রের নামে তত্ত্বাবধায়ক সরকার যখন আমাদের উপর জগদ্দল পাথর মতো চেপে বসলো, আমরা দেখলাম আমাদের প্রিয় নেত্রী, জাতির জনকন্যা জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি সকল জাতীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে বিরাজনীতিকরণ প্রক্রিয়ায় সামরিক জান্তারা বাংলাদেশকে দখল করে বসছিল। আমাদের দেশের তখন বুদ্ধিজীবীরা, আমাদের দেশের শিক্ষিত মানুষরা, আমাদের দেশের চিন্তাশীল মানুষরা বলতে শুরু করেছিল যে বাংলাদেশে কি আর গণতন্ত্র ফিরে আসবে না? আমরা কি বার্মা হয়ে যাব, নাকি আবার পাকিস্তানের মতো একটি অকার্যকর রাষ্ট্রে আমরা পরিণত হব? সেই সময় যখন একটি হতাশাগ্রস্ত জাতি, ঠিক সেই সময় আমাদের প্রিয় নেত্রী জাতির জনকন্যা জননেত্রী শেখ হাসিনা এই জাতির সামনে এক প্রত্যাশা আলো জ্বালিয়ে দিলেন। তিনি বললেন, ভিশন 2021, 21 সালের সুন্দর বাংলাদেশ। আজকে আমরা 21 সাল অতিক্রম করেছি। 21 সাল শুধু অতিক্রম করি নাই, আমরা পদ্মা অতিক্রম করেছি, আমরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে ঢাকাকে অতিক্রম করেছি, আমরা কর্ণফুলী টানেল দিয়ে কর্ণফুলীকে অতিক্রম করেছি, আমরা এমআরটি দিয়ে ঢাকা শহরের মানুষের যানজট থেকে মুক্ত করে দিয়েছি। 21 সালের বাংলাদেশের পর আমাদের প্রিয় নেত্রী আবার নতুন করে এই বাঙালি জাতির জন্য 41 সালের স্মার্ট একটি ধনী বাংলাদেশ তৈরি করার জন্য আবার প্রোগ্রাম নিয়েছেন। আমরা সেই লক্ষ্যে কাজ শুরু করেছি। মাননীয় স্পিকার, আমাদের সেই লক্ষ্যে আজকের এই বাজেট, আমরা 41 সালের এক সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের এই বাজেট কার্যকরী ভূমিকা পালন করবে। তবে একটু কথা আছে এখানে মাননীয় স্পিকার, যদি আমরা আমলাতান্ত্রিক জটিলতা থেকে এই জাতিকে আমরা মুক্ত করতে পারি, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করতে পারলেই আমরা 41-এর বাংলাদেশ আমরা তৈরি করতে আমাদের সকল বাজেট নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা 21 সালের পর 41 যে সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, মাননীয় স্পিকার, এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি আর আমাদের আমলাতান্ত্রিক জটিলতা। একটা কাজ 2-3 বছর, 5 বছর হয়ে যায়, 5 বছর আমরা একটা কাজ করতে পারি না আমলাতান্ত্রিক জটিলতার কারণে। তাই আজকে আমি বলবো, আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করব যে আমলাতান্ত্রিক জটিলতা যে কোনোভাবে আমাদের নিরসন করতে হবে এবং দুদক, যে দুর্নীতি দমন কমিশন, সম্পূর্ণভাবে কাজ করতে হবে। দুদক একটি স্বাধীন কমিশন, আসলে স্বাধীন, ওনারা আসলে সত্যিই স্বাধীন।
ওনাদের স্বাধীনতার জন্য আজকে বাংলাদেশের জায়গায় জায়গায় দুর্নীতির ছাপ দেখা যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন ইচ্ছা করলে কারো বিরুদ্ধে ইনকোয়ারি করে, করে না। দুর্নীতির বিরুদ্ধে কিছুই বলার সুযোগ নাই আমাদের কারো। তাই বলতে চাই মাননীয় স্পিকার, আজকে বাজেটের সামান্য একটু বলবো যে আমাদের কালো টাকার মালিকদেরকে 15% ট্যাক্স দিয়ে তাদের টাকা সাদা করার সুযোগ করা হয়েছে, আর যারা রেগুলার ট্যাক্স পেয়ার তাদের কাছ থেকে 30% না হবে। এটা তো হতে পারে না মাননীয় স্পিকার। আমাদের সকলের উপর 30% ট্যাক্স ধরা হোক। আমাদের দেশে কোটি মানুষের মধ্যে 1 কোটির সকল ক্রয় ক্ষমতার মধ্যে চলে ট্যাক্স দেয় মাত্র 37 লক্ষ লোক। ট্যাক্সের আওতা বাড়ানো দরকার। ট্যাক্স না বাড়িয়ে আওতা বাড়াতে পারলেই আমাদের এই বাজেট আমরা সাকসেসফুল করতে পারবো। আমাদের যারা ট্যাক্স অফিসাররা কাজ করে তারা সততা এবং নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করলে এবং আমরা যদি ট্যাক্সের আওতা বাড়াতে পারি তাহলে আমাদের অনেক ট্যাক্স আমরা পাবো। আমরা সেই জায়গায় আমরা আমাদের এই বাজেটকে বাস্তবায়ন করতে পারবো। বাজেট বাস্তবায়ন হলেই আমাদের বাংলাদেশ 41 সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, আমাকে আরেকটু সময় দিন। কুমিল্লার মানুষের অনেক সুখ দুঃখের কথা আছে মাননীয় স্পিকার। আমরা কুমিল্লা যারা আছি একটা কথা বলি, আমরা একটা টাউন আর 1 মিনিট 100 বছর 2 মিনিট দিন আপনি। আমাদের একটা টাউন হল আছে 100 বছর পুরানো, বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন। আমাদের 2 জন মন্ত্রী চেষ্টা করে কাজটা করে দিতে পারে নাই। একটা ডিপিবি তৈরি করলাম, সেই ডিপিবি কোথায় যেন জটিল ভাবে আটকে যায়। এই জন্য বলে আমলাতান্ত্রিক জটিলতা যদি নিরসন না করতে পারি আমরা তাহলে বিশ্বকে চ্যালেঞ্জ করে 41 সালে আমাদের বাংলাদেশকে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব না। আমাদের 2 জন মন্ত্রীর প্রচেষ্টার পরও আমি বীরচন্দ্র নগর মিলনায়তন গণপাঠাগার তৈরি করতে পারি নাই। আমি আপনার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি যে একটা এই টাউন হলের দীর্ঘ ঐতিহ্য আছে। এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে জাতির জন্য বঙ্গবন্ধু কথা বলেছেন, এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন মাওলানা ভাসানী, এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন বারবার আমাদের প্রিয় নেত্রী জাতির জনকন্যা জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে যখনই সমস্যা হয়েছে তিনি কুমিল্লা গিয়েছেন এবং এই টাউন হলে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। টাউন হলে একটা ডিপিপি নিয়ে আজকে আমি 7 বছর চেষ্টা করে কাজটা করতে পারি নাই। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আরেকটা কথা বলি মাননীয় স্পিকার, আমরা কুমিল্লা একটি অগ্রগণ্য জেলা। কুমিল্লা আমাদের 65 লক্ষ মানুষের কুমিল্লা। বাংলাদেশে খুব কম জেলা আছে যেখানে 65 লোক বসবাস করে। আমরা 65 লক্ষ লোকের এই কুমিল্লায় আমরা গত 10 বছর যাবৎ বাংলাদেশের রিমিটেন্সে 1 নাম্বার। আমরা সদস্য 1 মিনিট। গত 5 বছর যাবৎ আমরা অনেক বেশি খাবার উৎপাদন করি। আমরা এই বছরও মাননীয় স্পিকার আমাদের চাহিদা 10,81,000 মেট্রিক টন। আমরা 14,42,000 মেট্রিক টন চাল উৎপাদন করে 3,60,000 মেট্রিক টন খাদ্য আমরা জাতিকে উপহার দিতে সক্ষম হয়েছি। আমাদের মাছ দরকার 1,54,000 মেট্রিক টন। আমরা 3,12,000 মেট্রিক টন মাছ উৎপাদন করে প্রায় আমাদের যা চাহিদা তার ডাবলের চেয়ে বেশি আমরা মাছ উৎপাদন করে আমরা জাতিকে উপহার দিয়েছি। গত 10 বছর যাবৎ আমরা রেমিটেন্সে 1 নাম্বার। গত 10 বছরের মধ্যে গত 5 বছর যাবৎ আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা হচ্ছে কুমিল্লা জেলা। সকল সূচকে কুমিল্লা জেলা 5 বছর যাবৎ শ্রেষ্ঠ জেলা হিসেবে চিহ্নিত হয়েছে। মাননীয় স্পিকার, আমি আমাদের কুমিল্লার নামে কুমিল্লা বিভাগের দাবি আমি উত্থাপন করেছিলাম আমাদের প্রিয় নেত্রীর কাছে। আমি যখন নেত্রীকে বলেছিলাম যে আপনি কুমিল্লার নামে কুমিল্লা বিভাগ দিন, তিনি আমাকে বলেছেন। সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, 1 মিনিট শেষ করুন। 1 মিনিট। 30 থেকে 40,000 প্রবাসী যারা রিমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে দাঁড় করে রেখেছে। 40,000 মানুষ প্রবাসীরা আমাদের প্রিয় নেত্রীর কাছে বিভিন্ন এমবেসির মাধ্যমে দরখাস্ত দিয়েছে কুমিল্লার নামে কুমিল্লা বিভাগ করার জন্য। আমাদের সকল মুক্তিযোদ্ধারা আমাদের প্রিয় নেত্রী আবেদন জানিয়েছে। আমাদের প্রায় 10,000 শিক্ষক আমাদের প্রিয় নেত্রীকে আবেদন জানিয়েছে কুমিল্লা বিভাগ। আমি আজকে
আমি আমাদের দৃষ্টি আকর্ষণ প্রধানমন্ত্রীর যে এই অ্যাপ্লিকেশন গুলো আপনার কাছে যেন আপনি নির্দেশ দেন মাধ্যমে এবং সরাসরি আপনার মন্ত্রণালয় যে এই সমস্ত দরখাস্ত করে দিয়েছে, সিদ্ধান্ত আপনার। কিন্তু যারা আবেদন করেছে তারা অন্তত জানুক যে আপনি তাদের আবেদনগুলো দেখেছেন। আমি সেই আবারও আমাদের নেত্রীর কাছে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগের দাবি উত্থাপন করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, জয় বাংলা। ধন্যবাদ। এখন